আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফারজানা তানি। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় খলিলুর রহমান বলেন, প্রতিরক্ষা, অ্যাভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে একসঙ্গে কাজ করবে ঢাকা আঙ্কারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ঢাকা সফরের দ্বিতীয় দিনে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো, তৈরি পোশাক খাত, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক গভীর করবে। বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, পারস্পরিকভাবে লাভজনক বিষয় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে তুরস্কের মতো বন্ধুদের সাথে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করে যাবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে আমাদের সমর্থনের প্রস্তাব দিয়েছি। আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বাংলাদেশের সঙ্গে $1.3 বিলিয়ন বাণিজ্যকে $2 বিলিয়নে নিতে চায় তার দেশ। আমরা আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছি এবং এটিকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করছি। এ সময় বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে সৃষ্ট সংকট সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ 10 লাখের বেশি রোহিঙ্গাকে আতিথেয়তা দিয়ে যাচ্ছে। সমগ্র মানবতার পক্ষ থেকে এটি একটি ঐতিহাসিক আত্মত্যাগ। আমরা রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও ন্যায্য সমাধান খুঁজতে সংশ্লিষ্ট প্রতিবেশী দেশ ও সংস্থার সাথে সংহতি ও সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। তুরস্ক এই সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের এজেন্ডায় রাখার জন্য নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সফর উপলক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক সম্পদ রক্ষায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। এদিনই শেষ হবে তার ঢাকা সফর। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে বালুখালীর 9, 16 ও 17 নম্বর ক্যাম্পে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। কথা বলেন চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণতন্ত্র বিরোধী একটি শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি দল সচেতনভাবে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবুল আলম তারার স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেন পরিবারের সদস্যরা। এতে যোগ দেন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বক্তারা প্রয়াত দুই রাজনীতিবিদের কর্মময় জীবনের আলোচনা করেন। তিনি কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বট বাহিনীর একটি শব্দ আমরা পেয়েছি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতির পরিবেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা,
এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। অপশক্তির উত্থান ঠেকাতে গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশের 6 জেলার সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ অর্ধশতাধিক ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশের শিকার ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। বাড়ানো হয়েছে ড্রোন ও থার্মাল ক্যামেরার নজরদারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার 3টি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জনকে বাংলাদেশে পুশিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, বর্তমানে পুশিয়ে নেওয়ার চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ও শূন্য রেখায় অবস্থান করছে। কুটিবাড়ি এবং এই পাশে দুর্গাপুর সীমান্ত দুটো মিলেই তারা 12 জন নাগরিককে পুশিংয়ের চেষ্টা করে এবং 5 জন আছে, 3 মহিলা, ছোট বাচ্চা, পুরুষ। আপাতত ভারতের সীমানার ভিতরে আছে। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ এবং শিশু সহ 17 জনকে পুশিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 10 জনকে পুশিয়ে নেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি তা প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চললেও সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভারতের মধ্যে ওরা বেরাবেরি করতেছে, বাংলাদেশে পুশিং ঠেকানোর জন্য তৎপরতা ছিল বিজিবি, পাবলিক সহ। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তেও। সেখানে 28 জনকে পুশিয়ে নেওয়ার চেষ্টার পর 2 দফা পতাকা বৈঠক হলেও সমাধান মেলেনি। অনুপ্রবেশকারীরা এখনও শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে সাতক্ষীরার কলরোয়া সীমান্ত দিয়েও বিপুল সংখ্যক মানুষকে পুশিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তা রুখে দেয় বিজিবি। পুশিনের এই আশঙ্কায় দিনাজপুরের হিলি ও সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট সহ দেশের স্পর্শকাতর সীমান্তগুলোতে নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ রুখতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ইমেজিং ক্যামেরা এবং ড্রোন। রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মেরে বাইরে বাড়াইছিল। বিজিবি যে সহযোগিতা আমরা করব এবং তাদের যে তৎপরতা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলছেন, দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। সম্ভাব্য পুশিনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। লিওন আজাদ, RTV। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 2.5 ঘন্টা পর বাসটি তোলা হয়। এর আগে সকাল 9:30টার দিকে ফেরিঘাটের 7 নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। তখন চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসটিতে 40 যাত্রী থাকলেও তাদের আগে নামিয়ে দেওয়ার কারণে কেউ হতাহত হয়নি। বন্ধ কলকারখানা চালু আর চালু কারখানার জন্য আসছে বাজেটে নীতি সহায়তার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ব্যাংকের সুদের হার কমানো, জ্বালানি সরবরাহের পাশাপাশি এনবিআর ও ব্যাংকের হয়রানি বন্ধের তাগিদ দিয়েছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজেটে নীতি সহায়তার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের শিল্প কলকারখানা সহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তত 80%-এরও বেশি ব্যক্তি খাতের বা বেসরকারি উদ্যোক্তাদের অবদান। এ কারণেই তৈরি পোশাক, ওষুধ, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প সহ প্লাস্টিক ও চামড়াজাত শিল্প দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে ই-কমার্স শিল্প সহ বেশ কিছু উদীয়মান খাতের।
কিন্তু বিশ্বব্যাপী তেল, গ্যাস সহ সব ধরনের জ্বালানির সংকট এবং উচ্চমূল্যের উৎপাদন খরচ লাগামহীনের প্রভাবে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসছে না। অবস্থায় আসছে বাজেটে নতুন সরকারকে অর্থনীতির গতি চাঙ্গা রাখতে দেশীয় শিল্পকে শক্তিশালী করার পরামর্শ দেন শীর্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমাদের বাজেটটা করতে হবে, আমাদের ভীষণও থাকতে হবে, আমাদেরকে সাহসও দেখাইতে হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং জ্বালানি এবং ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো, এই তিনটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া দরকার। ব্যাংকিং সেক্টরে যে লুটপাট, সেই লুটপাটের কারণেই কিন্তু আমাদের যেটা এনপিএল বলি, নন পারফর্মিং লোন, সেটা বেশি। সেই বেশি হওয়ার কারণে কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি। এটা একটার সাথে একটা রিলেটেড। সো অন্য মানুষের রং ডুইংয়ের কারণে আমরা সাফার করছি, এটা তো হওয়া উচিত না। সুতরাং আমরা চাবো না নতুন করে এটা হোক। আমরা যেটা চাই যে আমাদের ইন্টারেস্ট রেটটা সহনীয় পর্যায়ে আসুক, না হলে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট হবে না। দেশে এখনও মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটের চাপ মোকাবেলা করছে, রপ্তানির অবস্থাও নেতিবাচক। তাই বাজেটে সামগ্রিক অর্থনীতির কল্যাণে নীতি সহায়তার পরামর্শ দেন ব্যবসায়ীরা। আশা করেন হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির বিষয়েও। এনবিআর এর ক্যাপাসিটি বিল্ড আপটা খুবই প্রয়োজন, কারণ আপনি $80 বিলিয়ন ইকোনমির যে সাইজ হবে এনবিআর, $500 বিলিয়ন এনবিআর কিন্তু এক হবে না, বা $1 ট্রিলিয়ন এনবিআর কিন্তু এক হবে না। তো ওনাদের লিমিটেশন অফকোর্স আছে, বাট আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদেরকে ওনাদের ক্যাপাসিটি বিল্ডিংটা করা খুবই দরকার। তাইলে ওনারা কিন্তু কালেকশনটা আরও বাড়াতে পারে। বন্ধ কলকারখানাগুলো চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যে ইনকাম জেনারেটিং নতুন নতুন কিছু কর্মক্ষেত্র তৈরি করা, কৃষিখাতকে গুরুত্ব দেয়া। আর আমাদের আভ্যন্তরীণ যে কাঁচামাল নির্ভর যে ইন্ডাস্ট্রি, এটাতে বেশি জোর দেওয়া লাগবে, কারণ আমদানি নির্ভর পণ্যের উপর ভিত্তি করে আমরা বেশি দিন এগুতে পারবো না। দেশীয় জ্বালানি অর্থনীতিতে কাজে লাগানো গেলে সামগ্রিক উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে আশা শীর্ষ ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির অন্তত 5% বরাদ্দ চান 62% শিক্ষার্থী। একথা জানিয়েছেন শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব শাহনেওয়াজ খান চন্দন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে শিক্ষা খাতে বরাদ্দ বাস্তবায়ন, শিক্ষার্থীদের মতামত প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় বাজেটে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার ও শিক্ষা বাজেট তদারকি এবং গ্রাম শহরের শিক্ষার বৈষম্য দূরীকরণ সহ 12টি দাবি তুলে ধরা হয়। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাবের আশঙ্কা ভোক্তাদের। এরই মধ্যে আমদানি নির্ভর পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা, বেড়েছে চালের দাম। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি, ডিম ও সবজির বাজারে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। নতুন করে বেড়েছে চালের দাম। দাম বেড়ে প্রতি কেজি 28 চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, মিনিকেট 68 থেকে 72 টাকা এবং নাজির শাইল 72 থেকে 80 টাকায়। সপ্তাহের ব্যবধানে বেশ কয়েক ধরনের চালের দাম বেড়েছে 2 থেকে 60 টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। যা দাম বাড়ার ঈদের আগেই বাড়ছে, ঈদের পরে নতুন করে বাড়ে নাই, তবে সর্ব কম। ঈদের আগে দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে তেল, দাম বাড়ছে চিনি, তো ওই বাড়া অবস্থা এখনো আছে। আর মুরগির দামটা হয় কথা, মুরগির দামটা অতিরিক্ত বেশি, 80-85 করে চাইতেছে বাজার। ঠিক আছে, এই অঙ্ক বাজারে খাইতে আমার কেন চলবো, বেতন পাই কয় টাকা? দাম মোটামুটি ঈদের পর আমি তো ব্রয়লার কিনেছি, ব্রয়লারের দাম মোটামুটি আর কি, সোনালী মুরগির দামটা খুব বেশি। তবে চালের বাজারে অস্থিরতার মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে মুরগি, ডিম ও সবজির বাজারে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমে 160 টাকায় নেমেছে। সোনালী মুরগিও 60 থেকে 80 টাকা কমে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। সবকিছুর আল্লাহর রহমতে অনেক রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি। মাছের দাম স্থিতিশীল আছে, তবে একটু ভেরি করে। যেমন এখানে রাখি 100, যে মাছ চাইব পাঙ্গাস কিনেছি আমি 170 টাকা চাই, আবার ওইখানে একটু পেশে গেলাম, ওখান থেকে নেবে 140 টাকা। ডিমের বাজারেও দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। বর্তমানে প্রতি ডজন লাল ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় 10 টাকায় কম। অন্যদিকে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বেশিরভাগ সবজি এখন 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।
গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে সারা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১১ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে। হাম পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টাঙ্গাইলের গোপালপুর ও ভূঁইয়াপুরে উপজেলার ২ গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে ৫ শতাধিক পুলিশ। এদিকে ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তার ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে, আগুন ধরে পুড়িয়ে দিছে। এগুলো অনেক মানে চিত্র অনেক সাধারণ পাবলিক জনগণ যায় দেখছে সকালে। আচার হইতেছে না, এমপি মন্ত্রী এরাই দুইটা ভাই কোনো আচার বিচার করতেছে না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই হালাই দিল। উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরও বেশি সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ৮ থেকে ৯টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে মুন্সি আর মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পাশের দুই পক্ষের সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। আদ্দিন হাসপাতালের ২৭ মে ওয়ার্ডে ডাক্তার বা নার্স না থাকার কারণে শিশুগুলোকে বাঁচানো যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। তাদেরই একজন মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ির আকাইদ হোসেন আরিফ বলেন, তার সন্তান মারা যাওয়ার পরেও ২০,০০০ টাকা দাবি করে হাসপাতালটি। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আরিফ। মুন্সিগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিঙ্কনের সহায়তায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। সুস্থ এ ফুটফুটে শিশুর জন্ম হয় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে। সেখানে ঈদের একদিন আগেই ২৭ মে ৬ শিশুর মতো নিভে যায় তারও প্রাণপ্রদীপ। সেদিন মৃত সেই শিশুকে নিয়েই হাসপাতালে ঘুরছিলেন নির্বাক বাবা। প্রথম সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা। চারদিকে যখন ঈদের আমেজ, তখন এ পরিবারের সদস্যরা ব্যস্ত নবজাতকটিকে দাফন কাফন নিয়ে। কবরের পাশে দাঁড়িয়ে সন্তানহারা পিতার অব্যক্ত আর্তনাদ। দাফনের আগে শিশুটির নাম রাখা হয়েছিল খাদিজাতুল কোবরা। সেদিনের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা করে দাদি বলেন, চোখের সামনে শিশুগুলো অসুস্থ হয়ে পড়লেও বাঁচানোর জন্য এগিয়ে আসেনি কেউ। ৩টার দিকে এসে পরে কোনো বাচ্চা ঘুমাইতারে নাই, সারা রাত ৩টা হইতে যে শিখায় দাদিরা বিবিরা বেকেও রাখতে পারে না। সিস্টানি গদর ফারি আয়া গদর ফারি কেউ রে পাই না। ফিটা দৌড়ে ওই রুমে গেছে, তাও পাই না, কেউ নাই। ওরা কোনটা গিয়া কোথায় গিয়া ঘুমাই রয়েছে তা তো আর আমরা জানি না। বাবু বলে বমি করতেছে, দম দূর যাইতেছে, অনানি নিয়ে দৌড় দিছে। ওরা আবার ফজল নফির ডাইকে আনছে, হ্যাঁ নিতে নিতে ওইখানে বলে শেষ। হাসপাতালটির চরম অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ আরিফের। বুধবার দিন রাত্রে ৩টাতে মনে হয় এসি বিলে বন্ধ করে দিছে, নার্স হয়তো বন্ধ করছে বা কেউ করাইতে পারে, কিন্তু এসি এরা বন্ধ করছে, কিন্তু নার্স ছিল না। একটা জিনিস বন্ধ থাকতে পারে কিন্তু নার্স তো নয়। নার্স না থাকলে এটা তো আরো গ্রামের মহিলারা চালাইতে জানে। আমার শাশুড়ি বউ আমার ফোন দিলে বাচ্চা তো যায় অবস্থা, দূরে আইসি আইসা নিতে আইসিতে ঢোকার আগেই দিয়ে বাচ্চা আত্মসেরা গেছে। অবহেলাজনিত এই হত্যাকাণ্ডের বিচার চান তারা। এটা আমরা সুষ্ঠু বিচার চাই। ৬ শিশুর মৃত্যুর মতো ঘটনা এড়াতে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছেন সন্তান হারানো অভিভাবকরা। এআর বাদল, RTV, ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে এই অভিযোগ জানানো হয়। এর আগে একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রথম মামলা হয়। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। থেকে একটা
বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। বাংলাদেশের বহুল আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বক্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে এই অভিযোগ জানান অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। যেমন অংশগ্রহণ করছি, বিগততেও করেছি। নিজ দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অভিযোগ আনা হয়েছে মমতার বিরুদ্ধে। দেশদ্রোহিতার অভিযোগে তৃণমূল নেত্রীকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এর আগে একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রথম মামলা করা হয়। বুধবার ওই অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি। कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सिक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। দেশের নিরাপত্তা ও প্রশাসনিক গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল বিষয়কে প্রকাশ্যে আনার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় করা হয় এই মামলা। মামলা ছাড়াও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলে দলীয়ভাবেও বেশ চাপে আছেন 15 বছর শাসন করে সদস্য ক্ষমতা হারানো মমতা বন্দ্যোপাধ্যায়। সামিউল শিহাব, RTV। আওয়ামী আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মিথ্যা বা ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য বা অপতথ্য মোকাবেলায় কাজ করছে সরকার। বর্তমান সরকারের আমলে গণমাধ্যমে কোনো সংবাদ প্রচারে বাধা দেয়া হয়নি। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো। টানা তীব্র তাপ প্রবাহের পর অবশেষে রাজধানীর সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সেই সাথে ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আকাশে মেঘ আর শীতল বাতাসের কারণে গুমোট গরম কমে আসার কিছুটা স্বস্তি ফিরেছে চিরচেনা এই নগর জীবনে। চলতি আবহাওয়ার এই খামখেয়ালি রূপ এবং আগামী দিনের পূর্বাভাস নিয়ে সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদ আর অসহনীয় গরমে হাসপাস নগর থেকে গ্রাম। তবে সেই দাবদাহের মাঝেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে মেঘ আর বাতাসের কারণে স্বস্তিতে নগরবাসীও। গরম সহ্য করতে না পেরে এনে গোসল করতেছি আমরা। বাসায় অনেক গরম, তাই এখানে আসি, এখানে বাতাস, তার জন্য এখানে আসি ঘুরতে। এখন হঠাৎ করে আল্লাহ পাক যে রহমতের বাতাস একটা ছাড়ছে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সারাদিন যে পরিশ্রমটা হয়েছে এখন সেই পরিশ্রম মনে হইতেছে না। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী কয়েকদিন ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে তাপমাত্রা কমে স্বস্তি ফিরবে জনজীবনে। তারপর 11 তারিখ থেকে বর্ষাকালীন যে বৃষ্টি, সেটা আশা করছি যে 11 তারিখ থেকে এটা দেশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই যে আমাদের অস্বস্তিকর অবস্থা, এটা অনেকটাই কেটে যাবে বলে আমি আশা করছি। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তীব্র গরমের পর বৃষ্টির এই বার্তায় জনমনে স্বস্তি আনলেও ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের তাগিদ আবহাওয়াবিদদের। বাতাসের বেগ ওরকম বেশি থাকে না, কারণ এখন বর্ষাকাল কাছাকাছি চলে আসছে, তো ফলে আমরা যে নদীবন্দরের যে সতর্কতা, এটা বাতাসের বেগের উপর নির্ভর করে। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জামালপুরের সরিষাবাড়িতে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ইব্রাহিমের বিরুদ্ধে।
উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। বাইরের 2 গেট বন্ধ, দরজা ভিতর থেকে বন্ধ। মেয়ে ধরলো, মেয়ে বললো যে হ্যাঁ আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার মামা তো বোন তারে ধরছে, ধরে দর্শন করছে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।